আজ ঘোষণা হচ্ছে 2018-19 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতি হতে পারে কিছুটা সম্প্রসারণমূলক। রাজধানীর আশেপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। অসহায় জমির মালিক, উদাসীন স্থানীয় প্রশাসন। ধূমপানের কারণে প্রতি বছর মারা যাচ্ছে 1.5 লক্ষাধিক মানুষ। নীতিমালার অভাবে বাস্তবায়ন হচ্ছে না তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি, মত বিশেষজ্ঞদের। এবং গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে সরাসরি সেবা বঞ্চিত কৃষক, খোঁজ নেন না জনপ্রতিনিধিরাও। তৎপরতা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। এ সময়ের বাণিজ্যে যাওয়ার আগে আমরা জাতীয় একটি খবর দেখে আসব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংসদ অধিবেশন বাতিল সহ বেগম খালেদা জিয়া ও দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ। এই মুহূর্তে অবস্থান করছি যে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির মানববন্ধন। সকাল 11টা শুরু হওয়ার কথা থাকলেও এটি কিন্তু আরো কিছুক্ষণ আগেই মানববন্ধন শুরু হচ্ছে। মূলত এই মানববন্ধনটি কিন্তু আজকে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহ সকল রাজবন্দী বা যারা রাজনৈতিক বন্দী রয়েছেন বিএনপি নেতাকর্মীরা, তাদের মুক্তির দাবিতে মূলত আজকে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই সঙ্গে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 30শে ডিসেম্বর 2018 সালে, সেই নির্বাচনটিকে তারা আগে প্রত্যাখ্যান করেছিল এবং সেই নির্বাচন বাতিলের দাবি জানিয়ে তারা মানববন্ধন করছেন। এবং আজকে জানেন যে এই আজকেই কিন্তু একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে বিকাল 3টা নাগাদ। সেই অধিবেশনকে তারা চাচ্ছেন, সেই অধিবেশনকে তারা প্রত্যাখ্যান করছেন এবং বলছেন যে এই নির্বাচন তারা যেহেতু প্রত্যাখ্যান করছেন এবং সেই অধিবেশনটাকে তারা প্রত্যাখ্যান করছেন এবং সেটি নির্বাচন আবারও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কিন্তু তারা মানববন্ধন করছেন। আপনারা জানেন যে 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টায় মানববন্ধন হওয়ার কথা রয়েছে, বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে। সেই মানববন্ধনে বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন, নির্বাহী পর্যায়ের নেতারা রয়েছেন এবং প্রথম সারির তারা উপস্থিত থাকবেন। সেই সঙ্গে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলো কিন্তু এখানে জড়ো হয়েছেন, তারা এই মানববন্ধনে যোগ দিয়েছেন। বিভিন্ন সারির নেতারা কিন্তু জড়ো হয়েছেন এই মানববন্ধনে। সেই মানববন্ধনে যে বিষয়টি রয়েছে যে এখানে এই মুহূর্তে মধ্যম সারির কিছু নেতারা রয়েছে, যেমন আব্দুল সালাম, সহ সেলিমান রহমান, এই ধরনের নেতারা কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য কিন্তু বারবার বলছেন যে বেগম জিয়ার মুক্তি দিতে হবে। গত 8ই ফেব্রুয়ারি 2008 সালের সেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণ করেন এবং সেই তার মুক্তির জন্যই মূলত আজকে বিশেষ করে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে তারেক রহমান দীর্ঘদিন যাবৎ তিনি লন্ডনে রয়েছেন, তিনি কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রয়েছেন এবং তার দেশে ফেরা এবং তার যে বিষয়টি রয়েছে যে তাকে সাজা দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে কিন্তু এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই এই মানববন্ধনে যোগ দেবে বলে আমরা দলীয় সূত্র থেকে জানতে পেরেছি এবং তারা এখানে এসে তাদের বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে কি ধরনের তাদের কর্মসূচি বা কি হবে সেসব বিষয়ে আলোচনা করা হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্ত থেকে এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, প্রেস ক্লাব থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে সেখানে মানববন্ধন করছে বিএনপি। আজ ঘোষণা হতে যাচ্ছে 2018-19 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে চলতি অর্থ বছরের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বিনিয়োগ বাড়াতে এবারের মুদ্রানীতি কিছুটা সম্প্রসারণমূলক হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হবে। গেল বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.8% এবং সরকারি খাতে 10.4% ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ডিসেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার হয়েছে 13.2%।
ক্ষমতাসীনদের ছত্রছায়া ও প্রশাসনের নীরবতায় রাজধানীর আশেপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য। এতে একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন প্রকৃত জমির মালিক, অন্যদিকে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে প্রতারিত হচ্ছেন প্লট ক্রেতারা। ভূমিদস্যুদের এই দৌরাত্ম্যের জন্য রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন রতন মজুমদার। নিজের জমি হারিয়েছেন অনেক আগেই, অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে চলছিল সংসার। তবে সম্প্রতি সেখানেও লোলুপ দৃষ্টি পড়েছে আবাসন কোম্পানির মালিকদের। চারদিকে বিস্তীর্ণ বালুর রাজ্য, মাঝখানে একখণ্ড জমি, আর তাতেই মন প্রাণ সঁপে ফসল চাষে ব্যস্ত কৃষক। প্রায় ৩০ বছর ধরে নিজের এই জমিতে ফসল ফলালেও সম্প্রতি তা বালু দিয়ে ভরাট করেছে আবাসন কোম্পানি। প্রতিবাদ করতে গিয়ে শিকার হতে হয়েছে নির্মম নির্যাতনের। এমন বাস্তবতায় অসহায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অধিকাংশ কৃষক ও জমির মালিক। এই যে আমাকে স্কুলটার পড়ার গিয়ে সব বন বালু দিয়ে ভরেছে। ওয়ারেসি কিছু একটু বিক্রি করছে, হেন সাইনবোর্ড দিয়া একের ব্যাগ পুরো আন্দে ফেলাইতেছে বালু। 1 বছর 2 বছর এমনি যাইতে যেতে পারে, বাধ্যতামূলক বিক্রি করতে হয়। শুধু নারায়ণগঞ্জ নয়, রাজধানীর কাছে ও সহজ যাতায়াতের সুবিধা কাজে লাগিয়ে গাজীপুর, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জে গড়ে উঠছে একের পর এক নাম সর্বস্ব আবাসন প্রকল্প। বড় বড় নেতা আছে, একজন কিনছি আমি এই দিয়া বালু ফালাইছি, ডাকাই গেছে আরো 2-3 গানি যেমন কিছু কিনছে আর তা না কিনে। না কিনে কিভাবে জোর জবরদস্তি করে? কিছু কইতারে না। কেন? কইলে মারতে হইব, তো কইব কি রে? সামনে ইলেকশন, চেয়ারম্যান দাঁড়াইব, ভাস করবো, ওইরা পরে আবার ভালো ভালো। সম্প্রতি হাইকোর্ট গাজীপুর ও নারায়ণগঞ্জের 22টি আবাসন প্রকল্পের ভরাট কাজ বন্ধের নির্দেশ দিলেও আসছে না কোনো স্থায়ী সমাধান। নগরবিদরা মনে করেন, এমন অনিয়মের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে জলাবদ্ধতা ও যানজটমুক্ত রাজধানী গড়ার স্বপ্ন থেকে যাবে অধরাই। আদালতের রায়ের পর রায় হচ্ছে, কিন্তু সরকারের এই না দেখার ভান করার কারণে আমরা আমাদের মূল্যবান ভবিষ্যতের স্বপ্ন হারাচ্ছি। 5 বিঘা জায়গা ক্রয় করে 20 বিঘার উপর সাইনবোর্ড টানিয়ে জলাশয় ভরাট করা, কৃষি জমিকে আবাসন করা উইদাউট এনি পারমিশন অব দি কম্পিটেন্ট অথরিটি, এই সকল বিষয়গুলোকে আমরা খতিয়ে দেখব। আদালতের নির্দেশের পর এসব এলাকার মাটি ভরাট বন্ধ থাকলেও অবৈধ সাইনবোর্ডও সরিয়ে ফেলার দাবি এলাকাবাসীর। আবাসন প্রকল্পগুলোর অনিয়মের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন ও আদালত যতটা সোচ্চার, ঠিক ততটাই নির্বিকার স্থানীয় প্রশাসন। আর এই সুযোগে সময় যত গড়াচ্ছে, ততই দখল হচ্ছে কৃষি জমি, ভরাট হচ্ছে জলাশয়। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী নিশ্চিতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রতিবছর দেশের 1.5 লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যান। 1 দশক আগে তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্টিকেলে সই করলেও প্রত্যাশিত সফলতা আসছে না। প্রয়োজনীয় সরকারি নীতিমালার অভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। সুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভালো করেই জানেন ধূমপানের ভয়াবহ পরিণতি। 40 বারেকও চান কেউ যেন তার মতো তামাকের নেশায় নিঃশেষ না হয়। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, আরো অন্যান্য অনেক কিছু হয়। আমি খাইছি, আমি শিখছি, কিন্তু অন্য যেন কেউ এটা না খায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারের ফলে মারা যায় 1.5 লাখের বেশি মানুষ। শুধু তাই নয়, প্রতি বছর তামাক থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, সেবনকারীদের তার দ্বিগুণ খরচ করতে হয় এর কারণে সৃষ্ট ক্যান্সার সহ নানা ধরনের জটিল রোগ থেকে মুক্তি পেতে। 1 লাখ লোক তামাক ব্যবহারের ফলে মারা যাচ্ছে, বেশিরভাগের হৃদরোগে মারা যাচ্ছে এবং ক্যান্সারও মারা যাচ্ছে কিছু। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাতে আপনার ধূমপান ক্ষতি করে না। বাংলাদেশ সরকার প্রতি বছর তামাক থেকে যে কর আহরণ করেন, তার প্রায় দ্বিগুণ পয়সা খরচ হয়ে যায় সরকার এবং মানুষের পকেট থেকে, শুধু তামাক ব্যবহারজনিত কারণে যে রোগ হয় এটা খরচ করার জন্য। সরকার এবং তামাক কোম্পানির মধ্যে কোনো ধরনের অংশীদারিত্ব চুক্তি হবে না, এমন বেশ কয়েকটি পরামর্শের আলোকে 2008 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTC আর্টিকেল 5.3-এ স্বাক্ষর করে বাংলাদেশ। তবে সেই আলোকে নীতিমালা করা না হলে তা কোনো কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। 10% শেয়ার নিয়ে বাংলাদেশ সরকার ওই কোম্পানির পরিচালক মণ্ডলীতে মেজরিটি রাখছে। এটাই হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তামাক কোম্পানিগুলিকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে রেখে আমরা কিভাবে তামাক নিয়ন্ত্রণ করব? আর্টিকেল 5.3 আমরা মনে করেছি যে এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যে অগ্রগতি, এইটা সন্তোষজনক নয়।
এইটার আদলে আমাদের এখন বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করা উচিত এবং সেটার বাস্তবায়ন করা উচিত। গেল বাজেটে তামাকজাত পণ্যের উপর শুল্ক কমিয়েছে সরকার। এর বিরোধিতা করে তামাক পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের পরামর্শ তাদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যাদের শ্রমে ঘামে অর্থনীতির চাকা গতি পায় সেই প্রত্যন্ত অঞ্চলের কৃষক মজুরদের বেলায় উদাসীন সরকারি দপ্তরগুলো। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সব ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। অভিযোগ আছে ভোটের প্রয়োজন ফুরিয়ে গেলে দেখা মেলে না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতুল হক সাগর। ফুলছড়ি উপজেলার রতনপুরের নদী শিকস্তি সাকামিয়া এবার একখণ্ড জমিতে মরিচের আবাদ করেছেন এই কৃষক। চাষাবাদের উপর ভর করেই তার মতো এলাকার অধিকাংশ মানুষের জীবন জীবিকা টিকে আছে। কিন্তু চাষিদের অভিযোগ তাদের অগ্রগতিতে বড় বাধা কৃষি বিভাগের অবহেলা। এখানে তো কোনো বিএস আসে না, কোনো পরামর্শ নিতে পারি না। বিএস আসে অফিসে ব্যস্ত, এখানে তো আসে না। যেগুলো বাজারে আমরা ওষুধ পাই সেগুলোই করি, বিএস তো আমরা ওখানে যাইও নাই, আমরা ওগুলো দেখিও নি। দফায় দফায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বদলে গেছে রতনপুরের মানচিত্র। সর্বশান্ত হয়েছে গৃহস্থরা। এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে সরকারের বিভিন্ন দপ্তর থাকলেও তাদের তৎপরতা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিপদ আপদে পাশে পান না স্থানীয় জনপ্রতিনিধিদেরও। নদী ভাঙনটা বন্ধ করলে আমরা অনেক সুখে থাকতে পারি। অনেক ধরনের রোগ হয়, তখন আমরা এলে বাতন হয়, তখন আমরা এই ভালোভাবে চিকিৎসা পাইনি। চেয়ারম্যান যে আমরা তুলছি আজকে 5 বছর হয়ে যাচ্ছে, চেয়ারম্যান তো এই ভাঙ্গা এলাকাতে আসেই নাই। একটা বয়স্ক ভাতা দিবে গেলে 3000-4000 টাকা নেয়, বিধবা ভাতা নিলে ওই রকম 3000-4000 টাকা নেয়। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র। উন্নয়ন কর্মীরা বলছেন বঞ্চিত, অবহেলিত এসব মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের সেবাদানকারী দপ্তরগুলোর তৎপরতা বাড়াতে হবে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার আশ্বাস জেলার শীর্ষ কর্মকর্তার। সরকারি ডিপার্টমেন্টগুলো যদি নলেজ ইনক্রিজের জন্য আরো বেশি ট্রেনিং এর ব্যবস্থা করে, তারপর তাদের মাঠ কর্মীদেরকে যদি ফিল্ডে পাঠায়, তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে। এখানে এসে জানলাম কালকেও একটা মিটিং করেছে, আমি বিভিন্ন পর্যায়ে মিটিং করছি, মিটিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আমিও নিজেও এসব এলাকায় যাব, কি কি সমস্যা আছে অবহিত হবো, ওই হিসেবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেবো যেন অ্যাক্টিভলি কাজ করে। জেলায় 23,79,000 মানুষের বসবাস। তাদের মধ্যে অধিকাংশই গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী দর্শনার্থীদের আগ্রহ বিদেশি গহনা আর প্রসাধনীর স্টলগুলোতে। গুণগত মান, টেকসই রং আর দীর্ঘস্থায়িত্বের কারণে বিদেশি পণ্যের দিকে ঝোঁক বেশি তাদের। যদিও মেলায় চেয়ে কম দামে এসব পণ্য স্থানীয় বাজারে পাওয়া যায় বলে অভিযোগ অনেকের। স্টল মালিকরা বলছেন অনলাইন ভিত্তিক বেচাকেনা বেড়ে যাওয়ায় বাণিজ্য মেলায় প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না তারা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যের তালিকায় শীর্ষে থাকে নানা ধরনের প্রসাধনী আর দেশি বিদেশি গহনা। মেলায় আসা কোরিয়ান, চাইনিজ, থাই, জাপানি বাহারি পণ্যগুলো নজর কাটছে ফ্যাশন সচেতন নারীদের। নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী 25 থেকে 30% মূল্য ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। যদিও পণ্যটি আসল না নকল তা যাচাইয়ের সুযোগ নেই বলে আক্ষেপ করলেন দর্শনার্থীরা। চেনা তো খুবই মুশকিল, তারপরে হলোগ্রাম থাকে, ওইগুলা দেখলে বোঝা যায়, তারপরে ডুপ্লিকেট দিয়ে দেয়। জিঞ্জিরে যেগুলো তৈরি হয় এগুলোর ভিতরে বল দিতে পারে না, এটার ভিতরে বল দেওয়া আছে। ইউজ যাতে ওরা করে, ঠিক আছে, তাহলে ওরাই বুঝবে যে ভালো কোনটা মন্দ কোনটা। জাস্ট কস্টিং প্রাইসটা রেখেই আমরা প্রচারের জন্য এখানে আসছি। আর ল্যাকমি হচ্ছে একটা ব্র্যান্ড তো কখনো অবশ্যই চাইবে না তার সুনামটা ডিফেন্স করতে। ইমিটেশন গয়নার চাহিদা বরাবরই বেশি। পার্ল, স্টোন, গোল্ড প্লেটেড ও জার্মান সিলভারের গয়নাগুলো বেশি সমাদৃত হচ্ছে। দৃষ্টিনন্দন ডিজাইন আর ভালো ফিনিশিং এর কারণে ব্যাপক চাহিদা পাকিস্তানি, ভারতীয় আর চীনা চুড়ি, আংটি, কানের দুল আর নেকলেসের। যদিও এসব পণ্যের অধিকাংশই স্থানীয় বাজারে পাওয়া যায় বলে অভিযোগ দর্শনার্থীদের। পাওয়া যায় লোকালে এরকম সেম। গোল করলে তো আমাদের রিস্ক হয়ে যায়, বুঝছেন, আমরা বের হতে পারি না, সেজন্য আমরা এটার উপরে বেশি নির্ভর। এভরিডে ইউজ করতে পারবে, এভরিডে ওয়াশ করতে পারবে, ঠিক আছে, সাবান পানি লাগাইতে পারবে, কোনো সমস্যা হবে না। অরিজিনাল গোল্ড প্লেট এটা। অনলাইন বলেন, বাইরে বলেন, একটা গলার সেটের প্রাইস 1000 টাকা, সেখানে আমরা দিচ্ছি 600 টাকায়, সাথে আমরা গিফটও দিচ্ছি। মেলায় নানা উপকরণে তৈরি বিদেশি চুড়ি মিলছে 150 থেকে 1000 টাকায়। থাই স্টোনের জুয়েলারি বিক্রি হচ্ছে 200 থেকে 2000 টাকায়। মেলার শেষ সপ্তাহে প্রসাধনী আর গহনার স্টলগুলোতে মূল্য ছাড়ের সঙ্গে বিক্রি বাড়বে বলেও মনে করছেন বিক্রেতা আর দর্শনার্থীরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের রিপোর্টার মামুন আব্দুল্লাহ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে।
হরি, আপনি জানেন যে উৎসবপ্রিয় বাঙালির মনে রঙের ছটা ফোটাতে বাণিজ্য মেলা সবসময় মুখ্য ভূমিকা পালন করে থাকে এবং বাঙালি কিন্তু 11টি মাস অপেক্ষা করে থাকে কখন বাণিজ্য মেলা আসবে, এবং সেই বাণিজ্য মেলা এসেছে এবং চলমান বাণিজ্য মেলার আজকে 22তম দিন। এই 22তম দিনের সকাল থেকে আমরা বাণিজ্য মেলায় এখানে আছি এবং আপনি জানেন যে সকাল 10টার সময় বাণিজ্য মেলার মেইন গেট খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। আপনাকে যদি একটু দেখাই যে আমার পেছনে বাণিজ্য মেলার গেট দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছেন এবং সেক্ষেত্রে বড়দের জন্য 30 টাকা মূল্য এবং ছোটদের জন্য 20 টাকার টিকিট নিয়ে তারা এখানে প্রবেশ করছেন। সকালবেলা আসলে খুব একটা বেশি দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাই না, কারণ সকালবেলার দিকে আপনার দোকানপাটগুলো গোছাতে একটু সময় লাগে। তাছাড়া আজকে যেহেতু কর্মদিবস হওয়ার কারণেও কিন্তু খুব একটা দর্শনার্থীর ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করিনি। তবে সকালবেলা যেটি লক্ষণীয় সেটি হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে আনন্দ ফুর্তি সেটি করছেন এবং বাণিজ্য মেলা শুধুমাত্র যে কেনাকাটার মতো একটি জায়গা তা কিন্তু নয়, এখানে বড় স্পেস থাকার কারণে তারা এখানে বিনোদন নিচ্ছেন, সেই বিনোদনের অংশ হচ্ছেন বাণিজ্য মেলা। আপনাকে যদি একটু বলি যে বাণিজ্য মেলায় ঢুকতেই প্রথমেই কিন্তু দর্শনার্থীরা একটি এক্সপিরিয়েন্স সেন্টার পাবেন, ডিজিটাল এক্সপিরিয়েন্স নিতে পারবেন। সেখান থেকে যে কোনো স্টলের নাম লিখলে কততম স্টল এবং কোন দিকে লোকেশন, সেই লোকেশনটি তারা পাবেন এবং এটি ডিজিটাল মাধ্যমেই কিন্তু তারা পেয়ে থাকবেন। বাণিজ্য মেলার নতুন এই সংযোজন এবং ভিআইপি গেটেও এমন একটি সংযোজন দেখা গেছে। বাণিজ্য মেলা সব মিলিয়ে আসলে দর্শনার্থীদের কিন্তু চাওয়া পাওয়া একটু বেশি থাকে। আপনি জানেন বাণিজ্য মেলায় প্রায় 25টি দেশের 55টি বিদেশি স্টল এখানে আছে এবং বিদেশি পণ্য কেনার জন্য দর্শনার্থীরা উদ্গ্রীব হয়ে থাকেন। তবে তাদের একটু অভিযোগও আছে যে বিদেশি আসলে প্যাভিলিয়নগুলোতে বিদেশি পণ্য পাওয়া যায় না এবং সবই দেশি পণ্য বলে তারা আসলে মাঝে মাঝে খুবই কনফ্লিক্ট হন যে এটা আসলে দেশি না বিদেশি। এ ধরনের আসলে দোটানার মধ্যে কিন্তু দর্শনার্থীরা ক্রেতারা কিন্তু অনেক অভিযোগ করেছেন এখানে যে বিদেশি পণ্যের অনেক সময় মান থাকে না এবং দাম বেশি রাখা হচ্ছে, এমন একটি বিষয়। তাছাড়া আরও একটি বিষয় যে বাণিজ্য মেলায় খাবারের স্টলগুলোতে সবসময় কিন্তু ভিড় একটু বেশি থাকে এবং খাবারের যে আসলে অনেক অধিক বেশি দাম রাখা হয় এমনটি অভিযোগ কিন্তু বারবারই করা হচ্ছে। এবারও কিন্তু খাবারের দাম কিন্তু আপনার ডাবল রাখা হচ্ছে এমন আসলে অভিযোগ তারা করেছেন। যেমন 300 টাকার গ্রিল কিন্তু রাখা হচ্ছে 600 টাকা, এমন অভিযোগ আছে। এই অভিযোগগুলো আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে তারা করছেন এবং 28টি অভিযোগ এখন পর্যন্ত পড়েছে। 28টির মধ্যে বেশিরভাগই কিন্তু খাবারের দোকানে অভিযোগ। তাছাড়া আপনাকে বলি আজকে যেহেতু আপনার কর্মদিবস হওয়ার কারণে টিকিট যারা বিক্রি করছেন বাণিজ্য মেলার ইপিবি কর্তৃপক্ষ তারা বলছেন যে আজকে 30 থেকে 40 হাজার দর্শনার্থী সারাদিন ঢুকবে এবং দিন যতই গড়াবে ততই কিন্তু দর্শনার্থীদের যে প্রবেশ সেটি কিন্তু আরো বাড়তে থাকবে। তো হরি, এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে সবশেষ খবর। বুড়িগঙ্গা নদীর 2 পাড় দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হ্যাঁ হরি, আপনি জানেন যে বুড়িগঙ্গা নদীর 2 পাড় দখলমুক্ত করতে আজ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। আমরা দেখেছি সকাল 11টার কিছু আগে সময় থেকে কামরাঙ্গীর চরের যে খোলা মোড়া মোড় সেখানে মূলত এই অভিযান শুরু হয়েছে। গতকাল আমরা দেখিয়েছিলাম এখানে 2টি 7তলা ভবন সহ বেশ কিছু ভবন উচ্ছেদ করা হয়েছে। যদি একটু আমি আপনার পিছন দিকটা দেখাই, এখানে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে বেশ কয়েকটি দোতলা ভবন, বেশ কয়েকটি আমরা দেখেছি বেশ কয়েকটি ছোট বড় পাকা ভবন কিংবা আধা পাকা ভবন এগুলো কিন্তু ভাঙা হয়েছে। তো একটু যদি আপনাকে দেখাই, ঠিক নদীর যে এই পাশ ঘিরে একটু দেখছেন যে 3তলা ভবন বলা যাবে না, 2তলা ভবন, উপরে কিছুটা অংশ করা হয়েছিল, সেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে মোটামুটি। আপনি দেখছেন একটি যে এক্সকেভেটর রয়েছে তা দিয়ে এখনো ভাঙা হচ্ছে এবং এখানে কিন্তু বেশিরভাগই দেখা হয়েছে এই অবৈধ যে জমি, যেটি মূলত নদীর জমি, সেই নদীর জমি দখল করে বেশ কিছু কলকারখানা তৈরি করা হয়েছে, আবাসিক ভবন তৈরি করা হয়েছে। তো এখন সেটি দেখছেন, কিন্তু আমি আপনাকে একটু ধীরে ধীরে আরো সামনে নিয়ে দেখাতে চাই যে এই যে ডান পাশের যে বড় 7তলা ভবনগুলো এগুলো কিন্তু গতকালই ভাঙা হয়েছে। তার পাশে এখন যে ভবনগুলো আর রয়েছে তেমন একটি 2তলা ভবন এখন এখানে ভাঙা হচ্ছে। এবং বিএডব্লিউটি দাবি করেছে যে এমন গাবতলী থেকে পুরো টঙ্গী পর্যন্ত এই যে বুড়িগঙ্গা নদী বা তুরাগ নদী এর দুপাশে এমন 56টি ভবন তারা মোটামুটি শনাক্ত করেছে যেগুলো অবৈধ জমির উপরে নির্মিত।
তো আমরা কিন্তু দেখেছি যে আমার ডান পাশে দোতলা ভবনটি সেটি কিন্তু ইতিমধ্যেই মোটামুটি ভাঙা হয়েছে, এখনো যে অপর অংশটি রয়েছে সেটি ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং এই ভবনগুলো যে বেশ পাকাপোক্তভাবেই করা হয়েছে তা কিন্তু একদমই এখানে দৃশ্যমান, কারণ এখানে যে শক্তিশালী দুটি এক্সকেভেটর আছে তারা কিন্তু এই ভবনগুলো ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছে এবং আসলে এই যে দখলদার তারা যে খুবই শক্তিশালী সেটিও কিন্তু এখানে বোঝাই যায়, কারণ এই নদীর জায়গা দখল করে এভাবে স্থায়ী ভবন তৈরি করা হয়েছে এবং তারা বছরের পর বছর সব ভবন দখল করে তারা ব্যবসা করছেন কিংবা ভাড়া দিয়ে টাকা আয় করছেন এবং এগুলো কিন্তু একদমই যে সবার মানে দৃশ্যমান ভাবেই করা হচ্ছে, কোনো অন্তরালে না। তো এই ভবনগুলো আমরা আগেও দেখেছি, গত 1.5 বছর 2 বছর আগে কয়েকবার ভাঙার চেষ্টা করা হয়েছিল, ছোট কিছু কিছু ভাঙাও হয়েছিল, কিন্তু সেই ভবনগুলো আবারও যারা দখলদার তারা পুনর্নির্মাণ করেছেন। তো এবার এই কারণে বিআইডব্লিউটিএ বা নৌ মন্ত্রণালয় যে কাজটি করছে এই ভবনগুলো স্থায়ীভাবে ভাঙার চেষ্টা করছে, অর্থাৎ আপনি দেখছেন যে ভবনের যতগুলো পিলার আছে, ভিত আছে, এমনকি ছাদ সহ পুরো ভবনে একদম গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো বিএডব্লিউ এর যতটুকু লজিস্টিক সাপোর্ট আছে কিংবা এক্সিভেটর বা বুলডোজার আছে, যতটুকু সরঞ্জাম আছে তারা তার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা এই বুড়িগঙ্গা নদীর 2 পার পুরোপুরি দখল মুক্ত করবেন এবং যেহেতু আপনি জানেন যে গত বছরই একটি উচ্চ আদালত থেকে রায় আছে, যে রায় বলা হয়েছে বুড়িগঙ্গার 2 পারকে পুরোপুরি দখল মুক্ত করবার জন্য, সেই নির্দেশনা মেনেই কিন্তু বিএডব্লিউটিএ গত বছরও আমরা দেখেছি বেশ কিছু বড় বড় অভিযান চালিয়েছে এবং তারা এবার আবারও এই অভিযানটি গতকাল থেকে শুরু হয়েছে এবং এই অভিযানটি মোট 11 দিন চলবে। সেই 11 দিনের মধ্যে মূলত এখন চলবে 3 দিন, অর্থাৎ আগামীকাল পর্যন্ত, এরপরে আবার নতুন করে শুরু হবে এই অভিযানটি। তো এই দোতলা ভবনটি কিন্তু মোটামুটি সবগুলো পিলারই ভেঙে ফেলা হচ্ছে এবং যে কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরো ভবনটি তারা ধসে ফেলতে মোটামুটি ভাবে তারা সমর্থ হবে বলে আমরা বুঝতে পারছি। তো মোটামুটি এই অভিযান চলবে এবং এই অভিযানটি কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত চলবে, আগামীকালের আগ পর্যন্ত। মোটামুটি আমার কাছে বুড়িগঙ্গার যে উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। হরি দর্শক, বুড়িগঙ্গা নদীর জমি দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর অভিযান চলছে, সেখান থেকে আমাদের কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। কিছুক্ষণ পর ঘোষণা করা হবে 2018-19 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। আমরা সরাসরি জানবো আসলে মুদ্রানীতি কেমন হবে বা কি কোনো খবর তার কাছে আছে কিনা। অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের যে মুদ্রানীতি ঘোষণা করার কথা সেটা আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু 11:30 ঘোষণা করার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে যে কিছুটা বিলম্বিত হবে, অর্থাৎ 11:30 তারা আসলে ঘোষণা করতে পারছে না। কারণটা এখনো এই মুহূর্তে আমাদেরকে বলেনি। যখন আমরা আসলে এই বিষয়ে আরও বিস্তারিত যখন তথ্য জানতে পারবো তখন সেই বিষয়টা হয়তো জানাতে পারবো। তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে না পারলেও আমরা সব আনুষ্ঠানিকভাবে কিছুটা জানতে পেরেছি, অর্থাৎ 2018-19 অর্থ বছরের মুদ্রানীতির কোন বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়া যেতে পারে সেটা কিন্তু আসলে আমরা ওইভাবে আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। তবে যতটুকু মনে হচ্ছে যে মুদ্রা প্রবাহ কিংবা মুদ্রার যে সরবরাহ সেটা আসলে যতটুকু টার্গেট ছিল, অর্থাৎ এর আগের প্রান্তিকে যতটুকু ছিল 16.8, সেটা আসলে পুরোপুরি পূরণ হয়নি এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে নতুন মুদ্রা নীতিতে মুদ্রা প্রবাহ কিছুটা বাড়ানো হবে কিনা এমন তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যেহেতু আসলে আগের মুদ্রানীতির পুরোপুরি বাস্তবায়ন হয়নি, অর্থাৎ পুরোপুরি অর্জন করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিছুটা সংকোচনমূলকে যেতে পারে। তবে সেখানে একটি সমস্যা থেকে যায়, সংকোচন নতুন বছরের কিংবা নতুন সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেটা আসলে যদি অব্যাহত রাখতে হয় তাহলে কিন্তু মুদ্রা সরবরাহ অর্থাৎ বেসরকারি খাতে ঋণের প্রবাহ কিছুটা বাড়াতে হবে। এমনটা কিন্তু আসলে অবস্থার মধ্যে দিয়ে মুদ্রানীতি আসলে কতটুকু এবছর বাড়ানো হবে কিংবা আগের মুদ্রানীতির মতোই, অর্থাৎ আগের প্রান্তিকের মুদ্রানীতির মতোই একই থাকবে নাকি কিছুটা বাড়ানো হবে অথবা কিছুটা সংকুচিত হবে কিনা সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে কিছুটা সংকোচনমূলকে যেতে পারে, যেহেতু পুরোপুরি মুদ্রানীতিটা বাস্তবায়ন হয়নি, তাই এই নতুন বছরে কিংবা এই নতুন যে মুদ্রানীতি যে ঘোষণা হতে যাচ্ছে সেখানে আসলে কিছুটা সংকোচনমূলকে কিন্তু বাংলাদেশ ব্যাংক যেতে পারে। তবে যেহেতু আসলে বেসরকারি খাত কিংবা সরকারি খাতেও বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে এবং সরকারি আর্থিক অবস্থা বর্তমানে অনেকটাই ভালো থাকার জন্য কিন্তু সরকার ব্যাংক খাত
থেকে খুব বেশি কিংবা উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নিচ্ছে না, তাই সরকারি খাতেই মুদ্রা প্রবাহ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এমনটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সূত্র থেকে কিংবা বিভিন্ন পর্যায় থেকে আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে যেহেতু আর কিছুক্ষণ পরে ঘোষণা হবে, আমরা অপেক্ষা করছি, আমরা জানার পরে হরি আরো বিস্তারিত জানাতে পারবো। দর্শক, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবেন। সেখানে আমাদের রিপোর্টার ইমতিয়াজ আহমেদ ছিলেন, জানাচ্ছিলেন সেই প্রস্তুতির খবরাখবর। সরকারের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তেও বরগুনায় চলছে অবাধে কোচিং বাণিজ্য। দায়ভার এড়াতে কোচিং ব্যবসায়ীরা অবলম্বন করছেন ভিন্ন ভিন্ন পন্থা। অনেকেই কোচিং চালাচ্ছেন ডে নাইট স্কুলের নামে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। দুপুর গড়ালেই বই ভর্তি ব্যাগ কাঁধে ফেলে কোচিংগুলোতে শিক্ষার্থীদের এমন ছুটতে থাকার দৃশ্য বরগুনার কলেজ রোড ও ব্রাঞ্চ রোডের বিভিন্ন অলিতে গলিতে। অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল নামের এই প্রতিষ্ঠানটিতে ঢুকতে গেলেই তোপের মুখে পড়তে হয় একজন শিক্ষকের। কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠান প্রধান এসে ক্যামেরা পার্সনকে ধাক্কাতে ধাক্কাতে শুরু করেন অকথ্য ভাষায় গালমন্দ। তবে সাথে সাথেই আবার ক্যামেরায় ধাক্কা দেওয়ার কথাটি অস্বীকার করেন। এর পাশেই এভারগ্রিন, আব্দুল খালেক স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে দায় এড়াতে রাতের ক্লাসের নামে কোচিং চলছে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, যেখানে উপস্থিত বিভিন্ন ক্লাসের সাথে এসএসসি পরীক্ষার্থীরাও। তাদের মতে রাতে পাঠদান বন্ধ মানেই কোচিং বন্ধ। সরকারের যে নির্দেশনা রাতে কোনো কোচিং ক্লাস চলবে না, সেই জন্য আমরা রাতের ক্লাসটা বন্ধ করে দিছি। রাতে যে ক্লাসটা হইতো আমাদের সেই এখন বিকালে ক্লাসটা হচ্ছে, এই ব্যাপারটা আমরা সময়কে জানিয়ে দিয়েছি। আমাদের এই নোটিশ বোর্ড আছে, এখানে আমাদের স্কুলের নোটিশ বোর্ড অনুসারে। অবশ্য জেলা প্রশাসক কলেজ রোড ও ব্রাঞ্চ রোডে বিদ্যালয়ের নামে কোচিং ব্যবসা চলছে স্বীকার করে জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবেন তারা। ওগুলো কোচিং সেন্টার, তার কোনো অনুমোদন নেই। পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানগুলো অন্য প্রতিষ্ঠানের ঘাড়ে সওয়ার হয়ে মানে রেজিস্ট্রেশনটা ব্যবহার করে অপারেশনটা শুরু করতে পারিনি। আমি জানি 27 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা, আমরা আজকে কালকের মধ্যে শুরু করব এবং কঠোর ব্যবস্থাই নেওয়া হবে। বরগুনার দুটি সড়কে প্রায় 10টি কোচিং সেন্টার ও 5টি ডে নাইট স্কুলের আড়ালে কোচিং সেন্টার চলছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সমুদ্রের লোনা পানিতে গা ভাসাতে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। কিন্তু সৈকত এলাকায় কোনো ধরনের চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় অসুস্থ হলে বিপাকে পড়তে হয় ভ্রমণ পিপাসুদের। লাইফগার্ড কর্মীদের দাবি, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক পর্যটকের মৃত্যু পর্যন্ত হয়। জেলা প্রশাসন জানিয়েছে শৈকতের কাছেই প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে প্রতি বছর বেড়ানোর জন্য ছুটে 15 লাখের বেশি দেশি বিদেশি পর্যটকরা সমুদ্রের ঢেউতে খেলা করা, টিউব নিয়ে লোনা জলে গা ভাসানো ও বালিয়াড়িতে দৌড়াদৌড়িতে মেতে ওঠেন। এসব আনন্দ করতে গিয়ে পর্যটকদের অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। সমুদ্রে নেমে অনেক সময় অনেক আঘাত পায়, সেক্ষেত্রে হয়তো তাকে ফার্স্ট এইডের প্রয়োজন হয়, কিন্তু ফার্স্ট এইড দেওয়ার জন্য এখানে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নাই। আমরা তাৎক্ষণিক যে সেবাটা আশা করি এখানে, সেটা কখনোই আমরা পাই না। বাচ্চাদের নিয়ে বিপদে পড়লে আমাদেরকে সেই কক্সবাজার সদরে দৌড়াইতে হয়। পর্যটকদের দুর্ঘটনা থেকে উদ্ধার করতে সৈকতে নিয়োজিত 2টি লাইফগার্ড সংস্থা। তারা বলছেন, দুর্ঘটনায় পড়া পর্যটকদের উদ্ধার করা হলেও সৈকত এলাকায় নেই কোনো প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র। আমরা যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালটা অনেক দূরে থাকার কারণে মানুষগুলো মারা যায়। বিষ কেন্দ্রিক একটা চিকিৎসামূলক কোনো ব্যবস্থা থাকতো, আশা করা যায় যে এই ধরনের লোকগুলো মারা যেত না। সৈকতের 3টি পয়েন্ট পর্যটকদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণের দাবি জানালেন হোটেল মালিক সমিতির এ নেতা। পয়েন্ট ওয়াইজ যদি করে তাহলে কিন্তু সাথে সাথে সেবাটা কিন্তু দেওয়া সম্ভব এবং এটা কিন্তু অনেকভাবে কিন্তু এক্সপ্লোর হবে। টুরিস্টরাও কিন্তু নিরাপত্তাবোধ মনে করবে যে এটা এখানে নিরাপদ, তাহলে কিন্তু টুরিস্টের আগমন আরো বেড়ে যাবে। জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানালেন, সৈকত এলাকায় পর্যটকদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। হয়তো আদালতের নির্দেশনা সাপেক্ষে আমরা সেগুলো আমাদের পরিকল্পনায় আছে, আমরা করার চেষ্টা করব। লাইফগার্ড সংস্থার দেয়া তথ্য মতে গত 5 বছরে কক্সবাজার সৈকতে মৃত্যু হয়েছে 23 জন পর্যটকের, আর জীবিত উদ্ধার করা হয়েছে 350 জন পর্যটককে। সময় সংবাদ, কক্সবাজার।
আর্থিক খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ হলেই ব্যাংকিং কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল সন্ধ্যায় রাজধানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত বাংলাদেশের অর্থনীতি শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন সহ মেগা প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। বিচার ব্যবস্থা স্বচ্ছ না হওয়ায় ব্যাংকিং খাতে ঋণ খেলাপি দিন দিন বাড়ছে উল্লেখ করে আলোচকরা বলেন, এনপিএল বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকের আমানতদাতারা। আমরা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম তদারকি করছি। ঋণ খেলাপি কমানো এবং ব্যাংকিং খাতের সুশাসন ফেরাতে তারা ব্যর্থ হলে ব্যাংকিং কমিশন গঠন করা হবে। সরকারের মেগা প্রজেক্ট এবং বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আমাদের যা যা করা দরকার তাই করব। পাট থেকে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ বাণিজ্যিকভাবে বাজারজাত করতে দ্রুত বাজেট নির্ধারণ করে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার দুপুরে ঢাকার ডেমরায় লতিফ বাওয়ানি জুট মিলে শুরু হওয়া সোনালী ব্যাগ প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। বাজার সৃষ্টিতে বেসরকারিভাবেও সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী সোনালী ব্যাগ প্রকল্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন ও খোঁজ খবর নেন। সোনালী ব্যাগের উদ্ভাবক ডক্টর মোবারক হোসেন জানান, বিশ্বে প্রথমবার আবিষ্কার ও বিপুল চাহিদা থাকায় বিশ্ববাজারে ব্র্যান্ডিং করা সম্ভব। পলিথিনের বিকল্প পচনশীল সোনালী ব্যাগ তৈরি প্রকল্পের উদ্বোধন করা হয় 2017 সালের 12ই মে। বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে স্বল্প পরিসরে ব্যাগ উৎপাদন করছে বিজেএমসি। সারা বিশ্বে এটা কিন্তু প্রথম আবিষ্কার। সারা ওয়ার্ল্ডে যেভাবে ডিমান্ড আছে সেই ডিমান্ড যদি ফুলফিল করতে পারি তাহলে এই একটি ব্যাগের মাধ্যমে সারা একদিন বলেছিলেন যে বাংলাদেশকে ব্র্যান্ড করা সম্ভব। আমরা ইমিডিয়েটলি যত বাজেট লাগে, এটা উনি একটা বাজেটের কথা বলেছেন, বাজেটে আমরা ইনশাল্লাহ বাজেট দিয়ে তাকে খুব তাড়াতাড়ি আমরা কমার্শিয়াল প্রোডাকশনে যাব। সরকারিভাবে থেকে আমরা যদি আমরা মনে করি এটা পাটে একটা মার্কেট তৈরি হচ্ছে, আমরা ওনাকে বলবো এই ফর্মুলেশনটা বাজারে দিয়ে প্রাইভেট দিতে পারলে, প্রাইভেট দিলে পরে এটা খুব ফাস্ট চলে যাবে। শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষামূলক কন্টেন্ট পৌঁছে দিতে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো দেশের জনপ্রিয় অনলাইন শিখন প্ল্যাটফর্ম রবি 10 মিনিট স্কুল। মঙ্গলবার কারওয়ান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনলাইন স্কুলটির প্রতিষ্ঠাতা আইমান সাদিক জানান, এতদিন কেবল ইউটিউব ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ভিডিওগুলো দেখতে পেতেন। বিষয়টিকে আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষা বোর্ড প্রণীত প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের ওপর ভিত্তি করে 12,000-এরও বেশি ভিডিও দিয়ে সাজানো হয়েছে অ্যাপটি। এছাড়া অ্যাপটির মাধ্যমে সারা দেশ থেকে শিক্ষার্থীরা জনপ্রিয় শিক্ষকদের নেওয়া লাইভ ক্লাসে অংশ নিতে পারবেন। ডিজাইন যদি বলি বা ভিডিও গ্রাফিক্সের কথা যদি বলি, খুলনা বিশ্ববিদ্যালয়ে চলছে চাকরি মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত জব ফেয়ার খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে। যারা আইসিটি সেক্টরে যারা কাজ করতে, চাকরি করতে আগ্রহী, এসব যারা তরুণ তরুণী রয়েছেন তারা কিন্তু আজকে এখানে ভিড় করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলা উপলক্ষে কিন্তু বিভিন্ন কোম্পানি বা দেশের খ্যাতনামা প্রায় 40-42টি কোম্পানি প্রতিষ্ঠান তারা এখানে কিন্তু স্টল দিয়েছে এবং তারা কিন্তু দক্ষ যারা কাজ করতে আগ্রহী তরুণ তরুণী তাদেরকে খুঁজছেন। তো এই পর্যন্ত সকাল থেকে কিন্তু 10,000-এর মতো নিবন্ধন এখানে হয়েছে, আমরা যেটি আয়োজকদের সূত্রে জানতে পারলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টলে চাকরি প্রার্থীদের মানে আসলে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানকার বেশিরভাগ যারা তথ্য প্রযুক্তি নিয়ে যারা লেখাপড়া করেছেন সেসব তরুণ তরুণীরা কিন্তু এইসব স্টলগুলোতে ভিড় করছেন। এবং এখানকার মেলার যে বৈশিষ্ট্য রয়েছে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে এসে নিবন্ধনের মাধ্যমে এখানে প্রথমে প্রবেশ করে বিভিন্ন স্টলে যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আবেদন করছেন এবং আবেদন করার পাশাপাশি তাদের ইন্টারভিউ এখানে করার একটা সুযোগ তৈরি করা হয়েছে এবং ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে তাদেরকে নির্ধারিত তারিখও বলে দেওয়া হচ্ছে যে সেখানে চাকরি যাদেরকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে এখান থেকে যে তারা চাকরি পাচ্ছে কি পাচ্ছে না সেটাও তাদেরকে বলে দেওয়া হচ্ছে। এবং এখানে আরো একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে এইখানে এই মেলার মাধ্যমে কিন্তু এখান থেকে প্রায় 200 থেকে 250 তরুণ তরুণীর এই তথ্য প্রযুক্তি বিষয়ে আসলে চাকরি করার বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা জানতে পেরেছি।
এবং এছাড়া পরবর্তীতে আসলে দেশের বিভিন্ন জায়গায় এই মেলাটি অনুষ্ঠিত হবে এবং এই মেলার মাধ্যমে একটি দক্ষ যে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে নিয়েই কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে। এবং যারা এখানে যারা লেখাপড়া করছেন এবং যারা এখানে চাকরি প্রত্যাশী আসছেন, তারা কিন্তু আসলে এই জব ফেয়ারে তারা খুশি এবং তারা বলছেন যে এই ধরনের আয়োজন করলে চাকরির জন্য অন্তত বিভিন্ন জায়গায় তাদের ছুটোছুটি করতে হবে না এবং নির্ধারিত জায়গা থেকেই তাদেরকে সহজেই তারা একটি সংশ্লিষ্ট পেশায় তারা প্রবেশ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয়ের জব ফেয়ারের সর্বশেষ তথ্য। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে মেলাটির আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন, বিহা ও ওএম বাংলাদেশ লিমিটেড। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান, বিহার সভাপতি, বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সহসভাপতি, পর্যটন খাত সংশ্লিষ্টরা। বসুন্ধরা কনভেনশন সিটিতে 3 দিন ব্যাপী এই মেলা শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি। এতে ফুড অ্যান্ড হসপিটালিটির বিভিন্ন সেক্টরের 7টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। টিম এলপিডা ও ব্র্যাক বিজনেস স্কুল আয়োজন করেছে ফুড ফিয়াসো 2019। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী এই ফুড ফেস্টিভ্যালে অংশ নিয়েছে কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট। শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবসা প্রকল্পের জন্য তহবিল সংগ্রহে এ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উৎসবের মিডিয়া পার্টনার সময় সংবাদ। দর্শক, এ সময়ের বাণিজ্যের এ পর্যায়ে জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। সবশেষ যে অবস্থা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে 152 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে অধিকাংশ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডেরই কিন্তু দাম বেড়েছে। 159টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, 81টি প্রতিষ্ঠানের দর কমেছে, অপরিবর্তিত আছে 41টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স এর কিন্তু 17 পয়েন্টের মতো যোগ হয়েছে, অবস্থান করছে 5941 পয়েন্টে। ডিএসসি সরিয়া সূচকে তেমন কোনো পরিবর্তন নেই, ডিএসসির বাছাই সূচকে 2 পয়েন্টের মতো যোগ হয়েছে, এখন পর্যন্ত অবস্থান করছে 2047 পয়েন্টে। যদি জানিয়ে দিই টপ 20তে কারা কারা অবস্থান করে নিয়েছে। টপ 20তে দর্শক যান্ত্রিক ত্রুটির কারণে টপ 20-র খবরাখবর জানাতে পারছি না। তো এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবাহ ধরে 2018-19 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা। প্রবৃদ্ধি ধরে রাখতে প্রাধান্য বিনিয়োগ বাড়ানো। রাজধানীর আশেপাশে হাজার হাজার একর কৃষি ও জলাভূমি ভরাট করে চলছে অবৈধ প্লট বাণিজ্য, অসহায় জমির মালিক, উদাসীন স্থানীয় প্রশাসন। ধূমপানের কারণে প্রতি বছর মারা যাচ্ছে 1.5 লক্ষাধিক মানুষ। নীতিমালার অভাবে বাস্তবায়ন হচ্ছে না তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি, বলছেন বিশেষজ্ঞরা। এবং গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা বঞ্চিত কৃষক, খোঁজ নেন না জনপ্রতিনিধিরাও, তৎপরতা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv, আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।